Good evening, all of my students, and welcome to my this particular channel where I will discuss a little bit information about the human heart. তো আমরা মানুষের যে হৃৎপিণ্ড আছে সে সম্পর্কে সামান্যটুকু একটু জানবো। ওকে, দেখো যে তোমরা দেখতে পাচ্ছ যে মানুষের যে হৃৎপিণ্ডটা হয় দেখতে কেমন, বাঁ দিকের ছবিতে দেখতে পাচ্ছ। হৃৎপিণ্ডের কাজ কি, কোথায় অবস্থান করে, এবং এই মেন দুটো জিনিসই আমরা জানবো, এর কাজ কি, কোথায় অবস্থান করে, আরও কিছু কিছু ইনফরমেশান, তার স্পন্দন কীভাবে হয়, এগুলো সম্পর্কে আমরা জানবো। সো লেটস স্টার্ট। হৃৎপিণ্ড কী করে না, হৃৎপিণ্ড একটা সংকোচনের মাধ্যমে বিভিন্ন ধরনের রক্তনালীর ভেতর দিয়ে সারা শরীরেতে আমাদের ব্লাড সার্কুলেশন, অর্থাৎ রক্ত সারা শরীরে প্রবাহিত করার কাজটা কিন্তু খুব ভালো করে করে এই হৃৎপিণ্ড। এখন হৃৎপিণ্ডের গঠন এবং অবস্থান সম্পর্কে আমরা যদি জানতে চাই, তাহলে প্রথমত আমরা বলবো যে মানুষের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে হৃৎপিণ্ড বক্ষগহ্বরের ফুসফুসদ্বয়ের মাঝখানেতে এবং সামান্য বাম দিক ঘেঁষে অবস্থিত, এবং এটা এক প্রকারের কী যন্ত্র, পাম্প যন্ত্র বিশেষ, যা একটা নির্দিষ্ট ছন্দেতে স্পন্দিত হতে থাকে এবং এই স্পন্দনের মাধ্যমেই সারা দেহেতে রক্তের সঞ্চালন ঘটে থাকে। ওকে, এবং এই হৃৎপিণ্ড আমরা যেটা দেখলাম আগের একটা ছবি দেখলাম, সেই হৃৎপিণ্ডের বাইরের দিকে একটা দুটো স্তর বিশিষ্ট আবরণ থাকে, যেটাকে আমরা বলবো পেরিকার্ডিয়াম। তো তাহলে আমরা অবস্থান বললাম বক্ষগহ্বর যে থাকে আমাদের, সেখানে যে ফুসফুস থাকে, সেই ফুসফুস এর ঠিক মাঝখানে, অর্থাৎ দুটো ফুসফুসদ্বয়ের যে মাঝখানে ঈষৎ একটু বাম দিক ঘেঁষে অবস্থান করে এই যন্ত্রটা। ওকে, যার কাজ হলো সারা দেহে রক্ত সঞ্চালন করা। সেকেন্ডে আমরা কি বলছি না, এই যে হৃৎপিণ্ড আছে, এই হৃৎপিণ্ডেতে কিছু কিছু পেশি থাকে, যার মাধ্যমে তারা সংকোচন প্রসারণ করে। ঠিক আছে, সেই পেশিকে আমরা কী বলবো, মায়োকার্ডিয়াম বলবো। ওকে, যা এন্ডোকার্ডিয়ামের নিচে থাকে। ওকে, এখন এই যে হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়াম যে পেশিতে থাকে, এর ভেতরের দিকে প্রাচীরের সংলগ্ন স্তর বা পর্দাকে আমরা বলবো এন্ডোকার্ডিয়াম। ওকে, এবং এই এন্ডোকার্ডিয়ামে অসংখ্য মাইটোকন্ড্রিয়া থাকে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি কোষের শক্তিঘর। ঠিক আছে, এইখানেতে মাইটোকন্ড্রিয়া থাকে বলেই অসংখ্য পরিমাণে, যার জন্য হৃদপেশি, হৃৎপিণ্ডের যে পেশি মায়োকার্ডিয়াম বলা হচ্ছে, সেটা কিন্তু কখনোই ক্লান্ত হয়ে পড়ে না। ওকে, সেটা পাম্প করতে থাকে অনবরত। এবারেতে তোমাদের তাহলে প্রথমের কোশ্চেন কি, তাহলে আমরা প্রথমেতে আমরা যেটি জানলাম, এটুকুর মধ্যে আমরা কি জানলাম, যে হৃৎপিণ্ডের অবস্থান কোথায়, এর কাজ কি, এটুকু জানলাম। তাহলে এর অবস্থানটা আমরা ঠিক কোথায় বুঝতে পারলাম, যে ফুসফুসদ্বয়ের মাঝখানে একটু বাম দিক ঘেঁষে। আর কি না, এটার কাজ সারা শরীরে রক্ত পরিবহন করা। ওকে, এবং এটা একটা নির্দিষ্ট ছন্দে কিন্তু পাম্প হতে থাকে। এটা কিন্তু আমরা যদি বুকে হাত দিয়ে দেখতে পাই, যদি একদম নিঃশব্দ একটা জায়গাতে বুকে হাত দিয়ে দেখি, তাহলে কিন্তু এটা অনুভব করা যেতে পারে। ওকে, সো তোমরা একটা বাম দিকে দেখো, একটা ছবি দেখতে পাচ্ছ। দেখো এই যে ছবিটা, দুটো ফুসফুসদ্বয়ের ঠিক মাঝখান করে দেখো যে আমাদের এই হৃৎপিণ্ডটা কিন্তু অবস্থান করছে। ঠিক আছে, এবং বাম দিকে দেখো, যদি এই হৃৎপিণ্ডটাকে লম্বালম্বিভাবে আমরা যদি কেটে ফেলি, তাহলে কিন্তু ঠিক এই রকম একটা চিত্র দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, আমরা পরে এটা দেখছি কিভাবে কি দেখা যায়। চলো, সো আমরা যেটা দেখলাম, যে ক্ষেত্রে আমাদের যে বক্ষপিণ্ড আছে, বুকের যে পাঁজরা বলা হয় যেটাকে, সেখানে এবং পেছনের দিকে আমাদের শরীরে যে সিট দেওয়া থাকে, এই দুটোর মাঝখানে কিন্তু প্রোটেক্টিভভাবে, এবং দুটো ফুসফুসদ্বয়ের মাঝখানে এবং ঈষৎ বাম দিকে এই যে আমাদের হার্ট বা মানুষের যে হৃৎপিণ্ডটা, এটা অবস্থান করে। এখন হৃৎপিণ্ডের আমরা যদি দেখি, খেয়াল করে দেখি হৃৎপিণ্ডটাকে খুব ভালোভাবে, তাহলে দেখবো এখানে তো চারটে প্রকোষ্ঠ আছে। প্রকোষ্ঠ মানে চারটে ঘর আছে। ওকে, একটা কি ডান অলিন্দ, ডান দিকের ডান অলিন্দ, একটা বাম অলিন্দ। ঠিক আছে, একটা ডান নিলয়, একটা বাম নিলয়, অর্থাৎ চারটে প্রকোষ্ঠের মধ্যে আমরা বলছি যে একটা অলিন্দ থাকে, একটা নিলয় থাকে। অলিন্দর দুটো ভাগ, একটা ডান অলিন্দ, বাম অলিন্দ। নিলয়ের দুটি ভাগ, একটা
ডান নিলয়, একটা বাম নিলয়। নিলয় কি অলিন্দ কি আমরা আসছি পরবর্তীতে দেখো। তাহলে আমরা আগে যেটা পড়ছিলাম কি না, বুকের মাঝখানে যে আমরা যে শক্ত হাড়গুলো বুঝতে পারি সামনের দিকে, এটাকে বলা হয় স্টারনাম, মানে বক্ষাস্থি, বুকের অস্থি, বুকের যে অস্থি বা হাড়গুলো এটাকে বক্ষাস্থি বলা হয়। এবং আমাদের পেছনের দিকে যে শিরদাঁড়া থাকে, ঠিক আছে, বা ভার্টিকুলার কোলাম, ভার্টিকুলার কলাম এবং স্টারনামের মাঝখানেতে ঠিক এই যে হার্ট, মানুষের হার্টটা কিন্তু থাকে। এই হৃৎপিণ্ড আমরা যদি খুব ভালোভাবে দেখি, হৃৎপিণ্ড দেখতে কেমন হবে, ঠিক হৃৎপিণ্ড দেখতে আমরা যদি দেখি তাহলে আমাদের যদি বাড়ি থাকে কারোর, দুতলা বাড়ি, ঠিক সেই রকম দেখতে, দুতলা বাড়ির মতো, ঠিক আছে। এটা যদি একতলা বাড়ি ধরি এবং এটা হচ্ছে দুতলা বাড়ি, ওকে। তাহলে হৃৎপিণ্ড অনেকটা দোতলা বাড়ির মতো দেখতে, যার উপরের তলায় কটা কুঠুরি আছে দেখো, দুটো কুঠুরি আছে। আর নিচের তলায় কটা কুঠুরি আছে দেখো, দুটো কুঠুরি আছে। তাহলে দুতলা বাড়ি এবং উপরে দুটো কুঠুরি, নিচে দুটো কুঠুরি থাকে বা ঘর থাকে। এবং প্রত্যেকটা ঘর একটা থেকে আরেকটা দেখো আলাদা করা আছে, কিন্তু দেয়াল দিয়ে আলাদা করা আছে, তাই না, দেয়াল দিয়ে আলাদা করা আছে। তাহলে বোঝা গেল যে আমাদের যে হৃৎপিণ্ডটা আছে সেটা আমরা যদি দুতলা ভারীর মতো ভাবি, তাহলে দেখা যাবে যে নিচের দিকে দুটো প্রকোষ্ঠ আছে, দেখো নিচের দিকে দুটো প্রকোষ্ঠ আছে আর উপরের দিকে দুটো প্রকোষ্ঠ আছে। এখন তাহলে অলিন্দ এবং নিলয় আমরা যে পড়লাম, তাহলে এখানে কটা প্রকোষ্ঠ মোট, মোট দেখা গেল 4টি প্রকোষ্ঠ আছে। এখন 4টি প্রকোষ্ঠের মধ্যে যে ওপরের দুটো প্রকোষ্ঠ সেটাকে বলা হবে অলিন্দ, আর নিচের দিকে প্রকোষ্ঠটা বলা হবে নিলয়। এখন কীভাবে মনে রাখবো, আমরা জানি যে নিলয় কী দিয়ে শুরু হচ্ছে, দন্তন্য দিয়ে, আর নিচ সেটা শুরু হচ্ছে নিচে, সেটা শুরু হচ্ছে দন্তন্য দিয়ে। তাহলে আমরা মনে রাখবো যেহেতু যেটা যেই কুঠুরিগুলো নিচে তলায় থাকবে, নিচে থাকবে সেটাকে হচ্ছে নিলয় বলবো, এবং যেটা উপরে থাকবে সেটাকে আমরা বলবো অলিন্দ। তাহলে আর কিন্তু পরবর্তীতে আর ভুলবে না। তাহলে এগুলো কিন্তু আমরা দেখতে পেলাম। এবারে আর আর কী আছে না, এই যে হৃৎপিণ্ড আমরা বলছি, হৃৎপিণ্ড রক্তকে সঞ্চালন করতে সাহায্য করে। হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে বিভিন্ন নলের মাধ্যমে কিন্তু রক্তগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যায়, ঠিক আছে। যদি সেটা হৃৎপিণ্ড থেকে কোনো নলের মাধ্যমে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে, সেই যে নলগুলো সেটাকে আমরা বলবো ধমনী, ওকে। তেমন করেই, ঠিক তেমনি করেই যদি সারা দেহের থেকে রক্তগুলো আবার অন্য কোনো নল দিয়ে যদি ওই হৃৎপিণ্ডে ফিরে আসে, সেগুলোকে আমরা বলবো শিরা। তাহলে হৃৎপিণ্ড থেকে যে নলগুলো বেরোচ্ছে সেগুলোকে ধমনী বলছি, যেগুলো হৃৎপিণ্ড থেকে রক্তগুলো সারা দেহে ছড়িয়ে দিচ্ছে। আবার সারা দেহ থেকে কিছু কিছু নল আছে, সেগুলো রক্তগুলোকে নিয়ে এসে হৃৎপিণ্ডতে পৌঁছে দিচ্ছে, এগুলোকে আমরা বলছি শিরা, ওকে। এখন আমরা আগেই একটা হৃৎপিণ্ডের প্রস্থচ্ছেদ কেটেছিলাম, মানে একটা হৃৎপিণ্ডকে দু আধখানা করেছিলাম। আধখানা করার পর আমরা দেখেছিলাম, দেখো এখানে তো দেখলে আমরা কী তাহলে পড়েছি, উপরের দিকে দুটো প্রকোষ্ঠ থাকছে, সেই দুটো প্রকোষ্ঠকে আমরা বলবো অলিন্দ, ঠিক আছে। এবার অলিন্দের বাম এবং ডান আছে, বাম অলিন্দ ডান অলিন্দ। আবার নিচের দিকে বলেছি আমি নিলয়, তাই দেখো নিচের দিকে হচ্ছে নিলয় থাকে, এদিকে একদিকে থাকে ডান অলিন্দ ডান নিলয়, একদিকে বাম নিলয়। এখন তোমরা যখন এই ভিডিওটা দেখছো তখন দেখো যে তোমাদের বাঁ হাতের দিকটা লেখা আছে ডান, ওকে। তাহলে তোমরা যখন একটি ছবি আঁকবে তখন কিন্তু এটা লক্ষ্য করবে যে তোমাদের বাঁ হাতের দিকটা কখনো বাম অলিন্দ লিখবে না, ঠিক আছে। তোমরা এটা ভাববে যখন তোমাদের যে সাইডটা থাকে তার ঠিক অপোজিটটা হবে, অর্থাৎ বাম দিকটা হবে ডান, তাহলে ডান অলিন্দ ডান নিলয়। আবার ডান দিকটা কী হবে, বাম অলিন্দ বাম নিলয়। তাহলে এই দেখো এইটা একটা প্রকোষ্ঠ, একটা উপরতলা, এইটা একটা প্রকোষ্ঠ, এইখানে একটা প্রকোষ্ঠ, দুটো প্রকোষ্ঠ, নিচের তলায় দেখো এই একটা প্রকোষ্ঠ, এই একটা প্রকোষ্ঠ, তাহলে মোট 4টে প্রকোষ্ঠ হলো, ওকে। এখন দেখো যে নিম্ন একটা মহাশিরা আছে, এই নিম্ন মহাশিরা দিয়ে কি হচ্ছে না, আমাদের দেখো এই যে ব্লাড সারা শরীর থেকে এসে এই অলিন্দেতে প্রবেশ করছে, ঠিক আছে। আবার এইখানে দেখো একটা কপাটিকা থেকে আমরা আসবো, কপাটিকা কাকে বলে, মানে দরজা থেকে একটা নির্দিষ্ট দরজা থাকে বা গেট থাকে, সেই দরজা দিয়ে এখান থেকে এই নিলয়েতে রক্ত পৌঁছে যায়। আবার এখান দিয়ে হয়ে আবার এখানে একটা কপাটিকা থাকে, সেই কপাটিকা বা দরজা থাকে, সেখান থেকে দরজা দিয়ে হয়ে ফুসফুসীয় ধমনী দিয়ে আবার ছড়িয়ে পড়ে, এইভাবে রক্তটা সঞ্চালন হয়, ঠিক আছে। সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড পূর্ণ যে রক্ত সেটাকে
শোষণ করে নিয়ে আসার পর এই হৃৎপিণ্ডকে অক্সিজেনযুক্ত নিয়ে আসার পর সেই রক্তগুলোর সঙ্গে আবার পুনরায় অক্সিজেন যুক্ত হয়ে সারা শরীরে কিন্তু ছড়িয়ে পড়ে। ওকে, তাহলে এটা গেল যে একটা প্রস্থচ্ছেদের ব্যাপার। তাহলে নিম্ন মহাশিরা এবং ঊর্ধ্ব মহাশিরার ব্যাপার আছে। এই দুটো মহাশিরা দিয়ে ডান অলিন্দে রক্ত প্রবেশ করে, সেখান থেকে নির্দিষ্ট একটা কক্ষপথ থাকে, সেই দরজা দিয়ে বা কপাটিকা দিয়ে নিচে চলে আসে, সেখান থেকে আবার নির্দিষ্ট পদ্ধতিতে এটা সঞ্চালন হয়। দেখো এখানে একটা খুব সুন্দর পিকচার যে আমরা দেখাচ্ছি এখানেতে যে বক্ষ পাঁজরা আছে সামনের দিকে, পেছনের দিকে আমাদের সিট ডাঁড়া আছে, তার মাঝখানে থেকে এটা প্রোটেক্টিভ অবস্থায় আছে। এটা একটা খুব সুন্দর ছবি দেখতে পারো। এখন এবারেতে আমরা আসবো যে রক্ত সঞ্চালনের এক একটা পর্ব আস্তে আস্তে ছোটো ছোটো করে দেখবো। হ্যাঁ, দেখো প্রথমেতে আমরা দেখব এক নম্বরটা কী দেখব? দেখো এইখানে আমরা বলেছিলাম যে উপরেরটাকে কী বলবো আমরা? অলিন্দ। এটা হচ্ছে অলিন্দ, ঠিক আছে? এবং যেহেতু এটা বাঁ দিকে দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে ডান অলিন্দ। তাহলে এই যে ডান অলিন্দেতে কী কাজ হয় না, সারা শরীর থেকে, দেখো সারা শরীর থেকে, এটা একটা নল, এটা একটা নল, ওকে, সারা শরীর থেকে নিম্ন মহাশিরা এবং ঊর্ধ্ব মহাশিরা দিয়ে অবিশুদ্ধ রক্ত, মানে সেখানেতে কার্বন ডাইঅক্সাইড মেশানো থাকে। অবিশুদ্ধ কেন? রক্তটা অবিশুদ্ধ কেন? কারণ সেখানে কার্বন ডাইঅক্সাইড মেশানো থাকে সেই রক্ততে। তাহলে নিম্ন মহাশিরা এবং ঊর্ধ্ব মহাশিরা থেকে সারা দেহের যত কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত, সেইগুলো এসে পৌঁছায় দোতলার উপর ঘরে, ঠিক আছে, যেটাকে আমরা বলছি ডান অলিন্দ। এখানে পৌঁছালো। দ্বিতীয়ত কী হলো? এটা হলো প্রথমত। দ্বিতীয়ত কী হলো না, দেখো যে প্রথমে যেমনি উপরতলায় দোতলার বাঁ দিকের এই ডান অলিন্দেতে যখনই পৌঁছালো রক্তটা, ডান অলিন্দের পৌঁছানোর পর নিচে একটা গেট আছে, ছোট্ট একটা গেট আছে, সেই গেটটা খুলে গেল, কপাটিকা বলা হয় যেটাকে, ঠিক আছে? সেটাকে কী কপটিকা বলবো? ত্রিপত্র কপাটিকা এখানে খুলে যায়। খুলে যাওয়ার পর রক্তটা নিচের তলায় চলে আসে, অর্থাৎ নিচের তলায় মানে আমরা জানি কি নিলয়, তাহলে ডান নিলয়ে চলে আসে। তাহলে দেখো দোতলার ডান দিকে যে ঘর ছিল, অর্থাৎ ডান অলিন্দ থেকে ওই কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্তটা নিচের তলার থেকে ত্রিপত্র কপাটিকা দিয়ে সেটা ডান নিলয়ে চলে আসে। থার্ড কী হয়? এই যে ডান নিলয়েতে এলো, এখান থেকে আসার পরেতে সেই সব রক্তগুলো কী হয়? এই ডান নিলয় এবার সেই রক্তকে নিজে সংকোচন করে, ঠিক আছে? কুঁচকে গেল, ধরো একটা বেলুনকে যদি সংকোচন করে দেওয়া হয়, ধরো একটা বেলুনে জল আছে, সেটাকে যদি আমি প্রেশার দিই, তাহলে কী হবে? জলটা ছিটকে মুখ দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এখানে যদি সংকোচন হয়, তাহলে কী হবে? একটা নির্দিষ্ট পাইপের মাধ্যমে, যেটাকে আমরা বলবো এই যে পাইপের মাধ্যমে, এটাকে বলা হয় ফুসফুসীয় ধমনী, ঠিক আছে? এই ফুসফুসীয় ধমনী দিয়ে পাঠিয়ে দেয় ফুসফুসে। তাহলে এই যে নিচে যে নিলয় আছে, ডান দিকের যে নিলয়টা আছে, ডান নিলয়ের কাজ হচ্ছে সে সংকোচন হয়ে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে রক্তটাকে ফুসফুসে পৌঁছে দেওয়া, ওকে? এবং ফুসফুসে বিশুদ্ধ এবং যাতে সেখানেতে অক্সিজেনপূর্ণ, সেখানেতে সেই রক্তটাতে অক্সিজেন যুক্ত হয়ে যায়, যার জন্য ফুসফুসেতে পাঠিয়ে দেওয়া হয় সেই রক্তটাকে, ওকে? ক্লিয়ার হলো 1, 2 and 3? এবারেতে পরবর্তীতে এখন আমরা যেটা দেখব, চলো, যে 4 নম্বরেতে, তাহলে আমাদের ডান অলিন্দ, ডান নিলয়ের কাজ হলো, ডান নিলয় সংকোচন হবার পরেতে সেই রক্তটা ফুসফুসেতে পাঠিয়ে দিল। ফুসফুসে পাঠানোর পরেতে সেটা ফুসফুসে অবিশুদ্ধ রক্ত ছিল, মানে কার্বন ডাইঅক্সাইড বেশি ছিল তাতে, সেই কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বেরিয়ে যায়, সেটা বাইরে ফুসফুসের মাধ্যমে আমাদের নাকের মাধ্যম দিয়ে বাইরে বেরিয়ে আসে। আবার সেমনি করেই আমাদের অক্সিজেন যেটা আমরা নিচ্ছি প্রশ্বাসের মাধ্যমে, সেই অক্সিজেনটা যে রক্তের সঙ্গে সেটা মিশে যায়, দিয়ে রক্তকে বিশুদ্ধ করে তোলে। এবং এই বিশুদ্ধ রক্তই কী হয়? এই বিশুদ্ধ রক্তই, অর্থাৎ অক্সিজেনপূর্ণ রক্ত আবার ফুসফুসীয় শিরার মাধ্যম দিয়ে পৌঁছায় কোথায় না বাম অলিন্দে। এই যে দেখো রেড কালারের একটা আছে, এটাকে বলা হবে কি? বাম অলিন্দ। তাহলে এখানেতে পৌঁছে গেল বাম অলিন্দ, ঠিক আছে? এদিক দিয়ে এসে বাম অলিন্দে পৌঁছে গেল। রাস্তাটা দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে এসে এখানে বাম অলিন্দে পৌঁছে গেল। বাম অলিন্দে পৌঁছানোর পর কী হবে? তারপর এখানে এসো, বাম অলিন্দে পৌঁছানোর পর এখানেও তো একটা কপাটিকা আছে, যেটাকে আমরা কি বলবো? দ্বিপত্র কপাটিকা। এটাকে কি বলবো? দ্বিপত্র কপাটিকা, ওকে? এই দ্বিপত্র কপাটিকা অর্থাৎ এটা একটা দরজার মতো। সেটা কি করবে? ওই রক্তটাকে, বিশুদ্ধ যে রক্তটা ফুসফুস থেকে নিয়ে এলো অক্সিজেনপূর্ণ রক্তটা, সেটা নিচে তলায় পাঠিয়ে দেবে। নিচে কে থাকে? নিলয় থাকে।
তাহলে বাম নিলয়েতে কিন্তু এই দ্বিপত্র কপাটিকা খুলে যাওয়ার পর সেই রক্তটা নিচেতে পৌঁছে যায়। ওকে, নিচে পৌঁছে যাবার কি হচ্ছে না, হৃৎপিণ্ডের এই বাম নিলয়টি হলো সবথেকে বড় কুঠুরি। তাহলে হৃৎপিণ্ড যদি আমরা দেখি, এই 4টে কুঠুরি বা 4টে ঘরের মধ্যে দুতলা যে ঘর আমরা একটা কল্পনা করলাম, সেখানে যে নিচের দিকে যে বাম নিলয়টি থাকে সেটি কিন্তু সবথেকে বড় কুঠুরি, সবথেকে বড় ঘর যেটাকে বলা হয়। আমাদের যদি 4টে ঘর আছে, দুতলা 4টে ঘর, তার মধ্যে নিচের দিকে যে বাম দিকের বাম নিলয় যে ঘরটা আছে সেটা কিন্তু সবথেকে বড় কুঠুরি। আবার নিচে সংকুচিত হয়ে পাম্প করার ক্ষমতা থাকলে ধরলে সবথেকে শক্তিশালীও বটে। তাহলে যেহেতু এটা বড় এবং যদি পাম্প করা হয় তাহলে বেশি পরিমাণে রক্ত কিন্তু চারিদিকে, শরীরের চারিদিকে ছড়িয়ে পড়বে। ওকে, এবং তাহলে এটাও কিন্তু বটে সবথেকে বড় কুঠুরি, সংকুচিত করলে তাহলে পাম্প করার ক্ষমতাও কিন্তু সবথেকে বেশি হবে। এবারেতে দেখো যে একতলার যে বাম দিকের ঘর, অর্থাৎ বাম নিলয় যেটা বলা হচ্ছে, সংকুচিত হলে সেই বিশুদ্ধ রক্ত, যেটা অক্সিজেনের পরিমাণটা যাতে বেশি, সেটা মহাধমনী দিয়ে কিন্তু ছড়িয়ে পড়ে সারা শরীরে। বোঝা গেল? তাহলে এই যে নিচের তলার যে আমরা বাম নিলয়টা আছে, এই বাম নিলয়টা যখন সংকুচিত হবে তখন এখান থেকে বিশুদ্ধ রক্তটা কী হবে না, মহাধমনী দিয়ে চারিদিকে, মহাধমনী দিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সারা দেহেতে কিন্তু এটা ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এবারে তাহলে আমরা কি দেখলাম, এখানেতে আমরা দেখলাম যে উপর থেকে এখান থেকে প্রথমে দোতলায় ডান নিলয়তে প্রথম রক্ত আসে, ডান নিলয় থেকে এই ডান অলিন্দে প্রথমে রক্ত আসে, ডান অলিন্দ থেকে ডান নিলয়তে প্রথমে, তারপরে রক্তটা যায়। ঠিক আছে, এবার সেখান থেকে রক্তটা যাবার পর এখানে একটা নির্দিষ্ট আছে, নালী আছে, সেই নালী পথ দিয়ে ফুসফুসীয় যে শিরা আছে সেখান থেকে তোমার রক্তকে ফুসফুসিতে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে আবার কি হয় না, এই ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসিতে পাঠিয়ে দেওয়া হয় রক্তকে ফুসফুসীয় ধমনিতে পাঠিয়ে দেওয়ার পর তারপরে কি হবে, তারপরে তো এখানেতে দেখা যাবে, এখানেতে পাঠিয়ে দিল, তারপর সেখান থেকে অক্সিজেন যুক্ত হবে, অক্সিজেন যুক্ত হওয়ার পর সেখান থেকে এসে তোমার উপরতলার, অর্থাৎ তোমার বাম অলিন্দেতে এই রক্তটা এসে পৌঁছায়, অক্সিজেনযুক্ত রক্তটা। সেখান থেকে এখানে একটা দরজা থাকে, দ্বিপত্র কপাটিকা থাকে, সেখান থেকে এসে সবথেকে বড় কুঠুরি, হৃৎপিণ্ডের সবথেকে বড় কুঠুরি অর্থাৎ বাম নিলয়তে এসে পৌঁছায়। বাম নিলয়ে সংকোচন হয় এবং সবথেকে বেশি পরিমাণে সংকোচন প্রকাশন হতে পারে, কারণ এই উপকোষটা সবথেকে বেশি বড়, এবং সেখান থেকে রক্তটা সারা দেহেতে কিন্তু ছড়িয়ে পড়ে, বিশুদ্ধ রক্তটা। এইভাবেই রক্ত সঞ্চালন হতে থাকে আমাদের হৃৎপিণ্ডের মাধ্যমে। বোঝা গেল নিশ্চয়ই প্রত্যেকটা। এবার আমরা যেটা পড়লাম সেটা কিন্তু এই যে ডান অলিন্দ বাম অলিন্দে যে রক্ত ঢোকা এবং বেরোনোর যে ব্যাপারটা, সেটা কিন্তু একসঙ্গেই হতে থাকে। বোঝা গেছে? এগুলো সমস্ত কিছুই কিন্তু একসঙ্গেই হতে থাকে। বোঝানোর জন্য এটা কিন্তু বলা হলো, অর্ধেক করে বলা হলো, একটার পর একটা যাচ্ছে কীভাবে হচ্ছে এটা আমরা বললাম। এখন তাহলে রক্ত সংবহনের পথ কীভাবে হলো, আমরা যদি শর্টকাটে দেখতে চাই, যে বেশি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দেহ থেকে প্রথমে ডান অলিন্দে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে তাহলে আমরা প্রথমে দেখেছি যে অধিক কার্বন ডাইঅক্সাইডপূর্ণ রক্ত আমাদের রক্ত দেহ থেকে এসে ডান অলিন্দ, অর্থাৎ উপরতলায় আমরা দেখলাম দুতলার যে বাঁদিকে যে ঘরটা থাকে অর্থাৎ ডান অলিন্দ বলা হচ্ছে, ডান অলিন্দ, এবং তারপরে নিচে ডান অলিন্দের মাধ্যমে ফুসফুসীয় ধমনী দ্বারা ফুসফুসে পৌঁছায়। 1 নম্বর পয়েন্ট হলো। 2 নম্বর পয়েন্ট কি না, এই ফুসফুস থেকে আবার অধিক অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করে, তারপরে যা বাম নিলয় দিয়ে ধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। এই দুটো হচ্ছে মেন ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। সেকেন্ডে আমরা আসছি তারপরে। তাহলে আমরা আর কি দেখলাম, এখানেতে দুটো কপাটিক আছে, দুটো দরজা আছে, যেগুলো হচ্ছে নিলয় আর অলিন্দের মাঝখানে থাকে। ঠিক আছে, আমরা যদি দেখি যে দ্বিপত্র কপাটিকা এবং ত্রিপত্র কপাটিকা, আমরা প্রথমে ত্রিপত্র কপাটিকা দেখব। ত্রিপত্র কপাটিকা কি না, দেখো ত্রিপত্র কপাটিকা হচ্ছে অবস্থান কোথায়, এর অবস্থান হচ্ছে ডান অলিন্দ এবং ডান নিলয়। ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে ট্রাইক্যাপসিড কপাটিকা অবস্থান করে। আমরা যদি এখন ঘর আঁকি, এটা
এখন দেখো যে আমরা বলছি ত্রিপত্র কপাটিকাটা এইখানে থাকে, এখানে থাকে ত্রিপত্র কপাটিকা, অর্থাৎ ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে একটা দরজা থাকে, সেটাকে বলে দ্বিপত্র কপাটিকা, ত্রিপত্র কপাটিকা। আর দ্বিপত্র কপাটিকার থাকে এর মাঝখানে, অর্থাৎ বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানেতে। এর কাজ কি না, এখানেতে রক্তকে ডান অলিন্দ থেকে ডান নিলয়তে, অর্থাৎ ত্রিপত্র কপাটিকার কাজ কি ডান অলিন্দ থেকে ডান নিলয়তে রক্তকে যেতে সাহায্য করে, এবং এটা যাতে করে আবার এই নিলয় থেকে, অর্থাৎ ডান নিলয় থেকে ডান অলিন্দের দিকে রক্তটা না পৌঁছে যায়, সেই জন্য এটা কিন্তু খুব ভালো কাজ করে। দরজার একমুখী দরজা আছে, মানে একদিক থেকে একদিকে যেতে পারবে, আবার ওখান থেকে এই দিকে আর ফিরে আসতে পারবে না। বুঝে গেছে? তো এইভাবে কাজ করে এই দুটো কপাটিকা। ঠিক আছে, দ্যাটস ইট। এবারেতে আমরা দেখবো যে তোমরা যদি তোমাদের হাতের বুড়ো আঙুলের ঠিক নিচেতে একটা শক্ত হাড় আছে, সেখানটা যদি তোমরা যদি বুড়ো আঙুলে করে চেপে ধরো, বা দুটো আঙুলে করে যদি টিপে ওখানটাতে ধরো এবং একটু অনুভব করো, তাহলে দেখবে যে একটা স্পন্দন শোনা যাচ্ছে। ঠিক আছে, দ্বীপ 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 করে একটা স্পন্দন সেখানেতে অনুভব করতে পারবে। সেটা কি, ওটাকে যে হৃদস্পন্দন বলা হয়। ঠিক আছে, এটাকে কি বলা হয়, বা এটা তুমি বুকে হাত দিয়েও গোনার চেষ্টা করতে পারো। ঠিক আছে, এখানে যে হাতে এটা গোনা হয় এটাকে নাড়ি বলা হয়। ঠিক আছে, তোমরা এই যে হৃদস্পন্দন কত সেটা তোমরা নিজেরা দেখতে পারো। এটা হয় মেনলি তোমার 70 থেকে 80 বার বা 72 থেকে 80 বার, এটা গড়েতে এরকমভাবে চলতে থাকে। ওকে, এটাকে আমরা নাড়ি বা পালস বলি। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।